প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত। জি, ধন্যবাদ। আমরা শুরুতেই যাব আতিক মুজাহিদের কাছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে ৬ জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। প্রথমে ৪ জনের নাম শোনা গিয়েছিল, বিএনপির ২ জন এবং জামাত ও এনসিপির ১ জন করে। এতে জামাত আপত্তি জানায়, পরে জামাত এবং এনসিপির আরও ১ জন করে যুক্ত করা হয়। এখন যে ৬ রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে রয়েছেন তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র জামাত নেতা ডক্টর নাকিবুর রহমান তারেক, আর আপনার দলের সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। তাদের বরণের প্রস্তুতি নিয়েছে প্রবাসী সমর্থকরাও। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে রাজনীতিবিদদের যে এই অন্তর্ভুক্তি, আসলে এটা কি বার্তা দিচ্ছে? আমি মনে করি এটা খুবই চমৎকার একটা কাজ হয়েছে। বিভিন্ন দল ক্ষমতা আসতে পারে, তারা নিজেদের ১৬০ জনের বহন নিয়ে গিয়েছে, বিভিন্ন রকম বার্তা দিয়েছে। তো এটাকে আমি এইভাবে দেখি যে বাংলাদেশকে সব দলকে নিয়ে এবং প্রধান উপদেষ্টারা যে নিউট্রাল এবং সবাইকে বোঝাচ্ছে যে আমরা সবাই একসাথে আছি, বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী শক্তি, সেটা পৃথিবীর কাছে তারা তুলে ধরার জন্য চমৎকার একটা মাধ্যম হলো যে সর্বদলীয় রিপ্রেজেন্টেটিভ। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই অন্য দলগুলো কি দোষ করলো, সেটা হতে পারে। বা সেই দৃষ্টিকোণ থেকে দেখা গেছে উনি হয়তো পোলক চিন্তা করে মোটা দাগে দেখা গেছে বিএনপি লিড ম্যাক্সিমাম পার্টি আছে, জামাত লিড কিছু পার্টি আছে, এনসিপি লিড আরও ইয়াংদের একটা জেনারেশন আছে। উনি হয়তো এই দৃষ্টিকোণ থেকে উনি 3টা গোষ্ঠীকেই সিলেকশন করতে পেরেছে। তো সেই জায়গাতে আমার কাছে খুব ভালোভাবে দেখি জিনিসটা। আমি মনে করি যে একসাথে থাকলে আরও অনেক বোঝাপড়া হবে, অনেক কিছু আলোচনা হবে এবং আমাদের বাংলাদেশকে যে বহির্বিশ্বে ইউনাইটেড বাংলাদেশ, যেটা ফ্র্যাকশনের বাংলাদেশ না, ইউনাইটেড বাংলাদেশ, সেটা একটা আমি মনে করি খুব ভালো একটা বার্তা যাবে জাতির কাছে এবং আমরা পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। এখন সংখ্যা নিয়ে যেটা বলতেছিলেন যে সংখ্যা একজন কম গেল না বেশি গেল, আমি তো একটু ভিন্ন ডাইমেনশনে জানি যে অনেকের আসলে বিএনপি সিনিয়র নেতাদেরও অনেকের আমেরিকার ভিসা না থাকার কারণে বা অনেকের সমস্যা না থাকার কারণে এবং আমাদের এনসিবিরও অনেকে না থাকার কারণে এরকম অনেক সময় যুক্ত হইতে লেট হয়েছে আমি শুনেছি। তো আমার এরকমও ভিন্ন হয়তো বার্তা থাকতে পারে, বাট ওভারঅলি এটার সাথে সংখ্যাটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে আমরা কারা যাচ্ছি এবং রিপ্রেজেন্টেশনটা কি বলতেছে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশের একটা চমৎকার রূপরেখা আমার কাছে মনে হলো। রাজনৈতিক বার্তা কি? রাজনৈতিক বার্তা নানাভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তো সেটাকে এক ধরনের বলতে পারে যে সব দল মিলে আসলে বাংলাদেশের এখন যে এক্সিস্টিং সমস্যা সেগুলো সমাধান হতে পারে যদি মনে করে তারা আলোচনা প্রধান উপদেষ্টার সাথে, সেটা হতে পারে। আমরা কিছু জানি না যেহেতু, তো আমরা এটাকে পজিটিভভাবে দেখি, এটা আমি বলছি, এটা সমাজে পজিটিভ বার্তা যায় আমার কাছে মনে হয়। খাজা মাইনুদ্দিন, অনেকে বলছেন যে আগামীতে কারা ক্ষমতার প্রধান অংশীদার হবেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গীতে দেখে কিছুটা অনুমান করা যায়, কি বলবেন? না, এটা তো অনুমানই ঠিক করবে আগামী নির্বাচন বাংলাদেশের সাধারণ মানুষ ঠিক করবে, ভোট দিয়ে ঠিক করবে। আপনি যে বার্তাটার কথা উল্লেখ করছিলেন যে এটা রাজনৈতিক বার্তা দেয় কিনা, পরিষ্কার রাজনৈতিক বার্তা দেয় 2-3 রকমের। একটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকারটি একটা ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত বিপ্লব পরবর্তী সরকার ছিল এবং সেই সরকারের ম্যান্ডেট নিয়ে কোনো সন্দেহ ছিল না, বিপ্লব পরবর্তী ম্যান্ডেট। কিন্তু সময় গেলে তো ম্যান্ডেট রিনিউয়ালের ইস্যু থাকে, রাজনৈতিক দলগুলো, পক্ষগুলো, স্টেক হোল্ডাররা তার সাথে আছে কিনা, এটা একটা ভালো বার্তা দেবে যে রাজনৈতিক অংশীজনরা প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের সাথে আছে এবং বাংলাদেশ অ্যাজ এ নেশন ইউনাইটেড আছে, জাতিসংঘে সে প্রতিনিধিত্ব করছে। আরেকটা হচ্ছে যে রাজনীতি তো এবং ক্ষমতা তো কোনো মসৃণ বিষয় নয়। আমাদের এখান থেকে যখন কোনো ডেলিগেশন ইউরোপে আমেরিকায় যাচ্ছে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সরকারের কেউ যখন যাচ্ছেন তখন তারা কেউ আক্রমণের শিকারও হয়েছেন, দেখছেন। মানে ইন দ্য নেম অফ ডেমনস্ট্রেশন অনেক সময় আক্রমণের শিকার হয়। এখন এই যে মেজর 3টা রাজনৈতিক গোষ্ঠী, বিএনপিকে এই ক্ষেত্রে আমি গোষ্ঠী বলছি, জামাতকেও গোষ্ঠী বলছি, এনসিপিকেও আমি গোষ্ঠী বলছি, এই কারণে যে প্রতিনিধিত্বর কারণে এরা যখন নিউ ইয়র্কে একসাথে যাচ্ছে, বহির্বিশ্বের কাছে একটি বার্তা দিচ্ছে, একটা ইউনিটির ডেলিগেশন এসছে, একই সাথে যারা ওইখানে মিছিল মিটিং করবে তাদেরও পরিষ্কার বার্তা দিবে যে বাংলাদেশ সম্মিলিতভাবে এখানে এসেছে। সেই দিক থেকে আমার মনে হয় প্রফেসর ইউনূসের। আমি আরেকটু পরিষ্কার করতে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। সেটি হলো যে আপনি জানেন যে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন শেষ 10 বছরে পশ্চিমা দুনিয়ার যেখানে তিনি গেছেন সেখানে প্রতিরোধের চেষ্টা করেছে বিএনপি এবং জামাত একসাথে মিলে। আর এখন একই পথে হাঁটছে আওয়ামী লীগ। আপনি জানেন যে
তারাও যখন আমাদের এখান থেকে কোনো উপদেষ্টা যায় তাকে আক্রমণ করার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি। গণমাধ্যম কর্মী হিসাবে খবর পেয়েছি যখন এই রাজনৈতিক 6 জন দলের নেতা, 3টি দলের 6 জন নেতা যখন যুক্ত হলেন, তখন আওয়ামী লীগের যারা প্রতিরোধকারী হিসাবে সংঘবদ্ধ হচ্ছিল তারা তাদের মধ্যে কিছুটা হতাশ এসেছে, আসাটাই স্বাভাবিক। এবং এরা সবে আবার উদ্দীপ্ত হয়ে একসাথে মাঠে নামছে। কেউ কেউ বলছেন যে এই কারণেই যে প্রধান উপদেষ্টার সফরের যেমন রাজনৈতিক বার্তা রয়েছে, যেমন কূটনৈতিক বার্তা রয়েছে, একই সঙ্গে এটি একটি কারণ খুব কার্যকর হবে বলে আশা করছে। আসলে কি তাই? কোনো সন্দেহ নেই। কারণটা হচ্ছে যে আপনি যে গত 15 বছরে শেখ হাসিনা, বিশেষ করে 10 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীতে যে ডেমনস্ট্রেশন হয়েছে বাংলাদেশিরা করেছেন, সেটার তো একটি ন্যায্যতা ছিল। উনি তো অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার ছিলেন, সুতরাং মানুষ প্রতিবাদ করবে। এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগেরও তো প্রতিবাদের অধিকার আছে। সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগ তো একটি অবৈধ দল। এখন আওয়ামী লীগ তো ফ্যাসিজমের কারণে ন্যায্যতার কোনো সুযোগ তার নাই। এই দেশের মানুষ তাদেরকে ক্ষমতা থেকে জোর করে নামিয়েছে, মানুষ মিছিল করে, মানুষ মিটিং করে, ডেমনস্ট্রেশন করে, বিপ্লব করে তাদেরকে বিদায় করে দিয়েছে এবং তারা পালিয়ে গিয়েছে এবং এই দলটি তার কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তারপরে যদি বলি যে পশ্চিমের কনটেক্সটে যদি বলি যে হ্যাঁ একজন নাগরিক হিসেবে সে প্রতিবাদ করবে, সেটা অধিকার হয়। প্রতিবাদ তো তারা করে না, করে তো ভায়োলেন্স, এবং সেটা তো আমেরিকান আইনে, আমেরিকান কনটেক্সটেও কিন্তু সেটা একটা অবৈধ ব্যাপার। সুতরাং সেই দিক থেকেও একটা ওই ইংরেজিতে বলে ডেটারেন্ট, মানে একটা নিবারণের বার্তা যাবে, তারা খুব সহজে এটা সাহস পাবে না। আতিক মুজাহিদ, অনেকে বলছেন যে এর মধ্য দিয়ে চলমান রাজনৈতিক যে জটিলতা, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের যে সংকট দেখা দিয়েছে, তার একটি সমাধান বেরিয়ে আসতে পারে। আমরা জানতে পেরেছি যে বর্তমানে আমেরিকায় রয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ। এই কারণে কিন্তু এই দেশের মানুষ সহজে হতাশ হয়ে যায়, আবার সহজে আশাবাদী হয়ে ওঠে, যার কারণে আমরাও আশাবাদী হয়ে উঠছি যে এই যে সংকটটা চলছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে, ওইখানে যাওয়ার অনেক, আপনি জানেন বিদেশে যখন এই ধরনের সফর হয় এরা দীর্ঘদিন থাকবে, প্রায় 8 দিনের মতো একসাথে থাকবে। সেখানে কিন্তু বাংলাদেশের মতো এত ব্যস্ত তারা থাকবে না। সেখানে একসাথে বসা, একসাথে খাওয়া, একসাথে চলাফেরা একটা সুযোগ তৈরি হয়। অনেকে বলছেন যে এর একটা সংকটের একটা সমাধান বেরিয়ে আসতে পারে। আপনি কি মনে করেন? না, আমরা তো ওইভাবে বলতে পারবো না। অফিসিয়ালি তো সব দলের এখানে রিপ্রেজেন্টেশন আছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন পদ্ধতি। যদি মনে করেন যে এই 3টা গোষ্ঠী যদি হয় তাহলে অন্যরা বলবে তাহলে আমরা আসলে আমাদের মতামতের গুরুত্বটা কি, জনগণের মতামতের গুরুত্ব। যদি হ্যাঁ এইরকম হয়ে থাকে যে মেজর কিছু বিষয় যেগুলো মোটামুটি অল্প কিছু আলোচনা হলে, ডায়ালগ তো ডেফিনেটলি সবসময় ভালো। সে জায়গা থেকে আমরা তো বলতে পারতেছি না, আমাদের অফিসিয়াল স্কেডিউল তো ওনারা প্রকাশ করে নাই যে এই করবে। আনঅফিসিয়ালি যেটা হোক না কেন সেটাকে আপনি তো পাবলিক প্লেস আমরা বলতে পারবো না। তো আমরা প্রত্যাশা রাখি যে ফরম্যাটে যেখানেই হোক বাংলাদেশের মানুষ এই জুলাই পরবর্তীতে একটা সুন্দর বাংলাদেশ চায়। সেখানে যদি ওনার নেগোসিয়েশন করার জন্য প্লেস দরকার হয় ওনারা নেক। আমরা তো রাজনীতিবিদরা, আমরা তো লন্ডনে গিয়েছিল যখন, তখন কিন্তু এমন একটা জিনিস ঘটেছে বাংলাদেশের একটা ব্রেক থ্রো, যেটা হলো কখনো উচিত না। তারপর আমরা অ্যাকসেপ্ট করেছি যে বাংলাদেশের স্বার্থে যদি ওখানেই মিটিং করে যদি সলিউশন হয় তা হয়, কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটেছে। ঠিক একই স্টাইলে যদি এই দলগুলা তাদের নিজস্ব বলয়গুলো, গোষ্ঠীগুলোকে রিপ্রেজেন্ট করে গিয়ে যদি একসাথে বসেও যদি সমাধান করে, আমি এটাকে খারাপভাবে দেখবো না। বাংলাদেশের স্বার্থে যে কোনো করলে আমি, বাট দলীয় স্বার্থে কোনো দলের পক্ষে যাবে এটার পক্ষে আমরা না। জি। খাজা মাইনুদ্দিন, রাজনীতিতে আসি। আমাদের রাজনীতিতে একটা পোলারাইজেশন কিন্তু অলরেডি শুরু হয়েছে। সব কিছুই যে যেভাবে ব্যাখ্যা করুক না, আমি তো আতিক মুজাহিদের কাছে যাবো, উনি অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, কিন্তু বাস্তবতা হলো যেটা, সেটা হলো সবাই আসলে নির্বাচনকে সামনে রেখে সব কিছু হচ্ছে। আপনি লক্ষ্য করেছেন যে বিএনপির একটা জোট রয়েছে, এক ধরনের, তার সাথে কিছু বাম সংগঠন রয়েছে, কিছু ছোট সংগঠন রয়েছে। জামাত ইসলামের সঙ্গে ইসলামিক কয়েকটি দল রয়েছে, বেশ কয়েকটি দল, এবং এনসিপির সঙ্গে যেটা নতুন করে তৈরি হচ্ছে, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, রাষ্ট্রচিন্তা, এর অনেকগুলি গ্রুপ একসাথে হওয়ার চেষ্টা করেছে। এই যে মূলত 3টা ভাগে কিন্তু ভাগ হয়ে গিয়েছে। এখন এমন প্রশ্ন উঠেছে যে বিএনপির সঙ্গে এনসিপি নেতৃত্বাধীন গ্রুপ যাবে না জামাতের সঙ্গে যাবে, এই ধরনের নানান ধরনের হিসাব নিকাশ শুরু হয়েছে। এর মানে আসলে যে যতই বলুক না কেন, বাস্তব চিত্রটা হলো সবাই আসলে নির্বাচনমুখী। এই যে জোট গঠন, এই নির্বাচনমুখী গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি তো শুধু নির্বাচনমুখী দেখছি না, বাংলাদেশ নির্বাচনমুখী হয়েছে, ঢাকার বাইরে নির্বাচন অ্যাক্টিভিটিস অনেক বেড়েছে, এবং আপনি 2-1টি দলের নির্বাচনী কার্যক্রম ঢাকা শহরে কিন্তু আমরা প্রতিফলিত দেখতে পাচ্ছি। সেটি একটি জিনিস। বিএনপি, যদি আমি ধরে নেই তর্কের খাতিরে যে বিএনপি বড় দল, তো বড় দলের টেনশনটাও বড়, কারণ সেই বিএনপির স্টেকটা হচ্ছে ক্ষমতা আসতে পারবে কি পারবে না, এটা হল বিএনপির স্টেক। জামাত ইসলামের কথা যদি বলেন, তার জোট,
তার স্টেকটা কিন্তু ওই টেনশনটা একটু কম। জামাতের ভালো করার একটা সংগ্রাম আছে। এখন বোধহয় একটু বদলে গেছে কথাবার্তা মনে হচ্ছে। সেটা তো প্রমাণ তো আমাদের কাছে নেই। ডাকসু ইলেকশনে যে মোমেন্টামটা পেয়েছে জামাতের ছাত্র সংগঠন, সেটার একটা ট্র্যাকশন আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু জাতীয় নির্বাচনে কিভাবে প্রতিফলিত হবে সেটা আমরা জানি না। কিন্তু জামাতের টেনশনটা বিএনপির থেকে কম, নিঃসন্দেহে কম। এবং জামাতের নেতারা অনেকখানি রিল্যাক্স সেই তুলনায়। বিএনপি নেতাদের অনেক বেশি টেনশন। মানে জামাত যদি ক্ষমতায় না আসতে পারে সমস্যা, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি ক্ষমতা না আসলে তাদের জন্য হতাশার কারণ হবে। আচ্ছা, এনসিপি এবং এনসিপি গ্রুপ, এবি পার্টি বলেন, অন্য ছোট ছোট দল নির্বাচনের সিট 2-4টা পেলে, 10টা পেলে, 20টা পেলে, যার যার মতো করে পেলে ভালো, কিছু কিছু না পেলে খুব যে ক্ষতি তা না। কিন্তু তাদের জন্য গ্রেটার টেনশন হচ্ছে এক্সিস্টেন্সটা ধরে রাখা। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিতে যে একটা গিয়ার শিফট হয়েছে, সেটা আমরা কেউই কিন্তু এখনো পুরোপুরি টের পাচ্ছি না। নির্বাচনে কিছুটা টের পাওয়া যাবে, এবং নির্বাচন পরবর্তী বছরগুলোতে আমার মনে হয় আগামী 5, 7, 8, 10 বছর বাংলাদেশের রাজনীতির গতিমুখ পরিবর্তন হয়ে যাবে। একটা জেনারেশন নতুন করে আসবে, ও নতুন ধারা রাজনীতির অবসান হতে যাচ্ছে, একটা জেনারেশন শেষ দিকে চলে যাচ্ছে। মানুষ নতুন ধরনের মেসেজ বা নতুন ধরনের বয়ানের অপেক্ষায়। আমাদের এই টক শোতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এসেছিলেন, উনি একটা কথা বলেছেন যে আসলে তরুণরা বদলে গেছে, এটা রাজনৈতিক দলগুলো ধরতে পারছে না, এবং এই তরুণরা একদম আলাদা, তাদের রাষ্ট্র চিন্তা বলুন, দেশের জন্য চিন্তা বলুন, সবকিছু মিলে একদম আলাদা। আমার প্রশ্ন হলো যে এই 13 মাস চলে গেল, মূলধারার রাজনৈতিক দলগুলো বা বড় পুরনো দলগুলো তারা এই তরুণদের মানসিকতা ধরতে পারছে না এখনো, কেন? সংকটটা কোন জায়গায়? সংকটটা দুটো কারণে। একটা হচ্ছে মানুষ হিসেবে প্রত্যেকে, আপনি এর বাইরে না, মানুষ তার জেনারেশনে বন্দী থাকে। কিন্তু রাজনীতিবিদরা তো মানুষের মনোভাবটা বুঝতে চাইবে না। না, আমাদের রাজনীতিবিদরা সামহাও একটা জেনারেশনের বন্দী, আরেকটা হচ্ছে তার রাজনৈতিক ধারার মধ্যে বন্দী আছে। ওই যে 80 বছর ধরে যে পলিটিক্স করে আসছে, 1952 সনে দেখেছি, 71-এ দেখেছি, এই যে দেখেছি ওইখান থেকে মনে করেন ওটাই বোধহয় রাজনীতি। এখন ওই যে পার্সোনালিটি কাল্ট 50, 60, 70 দশক পার্সোনালিটি কাল্টের পলিটিক্স হতো। এখনকার সময় তো কাল্টের যুগ তো চলে গেছে। আপনি কাল্ট হতে পারবেন, কিন্তু আপনাকে ইডিওলজিক্যাল অ্যাপ্রোচটা পরিষ্কার থাকতে হবে। আপনি সম্ভবত সঠিকই বলেছেন কাজা মাইনুদ্দিন। চিন্তা করুন, আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন তো আপনিও ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় থাকাকালীন আমরা এরশাদ পতনটা খুব কাছ থেকে দেখেছি, এবং 91 নির্বাচনে যে সমস্ত মুখগুলি দেখেছি রাজনীতিবিদদের, এবং মজার ব্যাপার হলো তারাই কিন্তু এখনো বহাল তবিয়তে রয়েছে। খুব বেশি পরিবর্তন কি হয়েছে চেহারাগুলো? না, সেটা হয় না। এটা একটা, তাহলে আমাকে অতীতে ফিরতে হয়। বাংলাদেশ মোটামুটিভাবে শাসন করেছে 71-এর আশপাশের একটা প্রজন্ম, বহু বছর। একজন সচিব 18-20 বছরও সচিব থেকেছেন। মানে ব্যুরোক্রেসিতে হোক, মিলিটারিতে হোক, এনজিওতে হোক, ব্যবসায় হোক, সাংবাদিকতা হোক, পলিটিক্সে হোক, সব সেক্টরে আপনি দেখবেন যে একটা প্রজন্ম শাসন করেছে। সেই প্রজন্ম এখন শেষ দিকে চলে আসছে। তো সেই দিক থেকেও কিন্তু একটা পালা বদলের সময় এসে গেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন, আমাদের কথা বললেন তো, আমাদের সাথে যারা ছিলেন বা আমাদের একটু সিনিয়র যারা ছিলেন, তারা কিন্তু অনেক রিটায়ার হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সময় যারা রাজনীতিবিদ, সিনিয়র রাজনীতিবিদ ছিলেন, তারা কিন্তু রিটায়ার হয়নি, তারা বহাল তবিয়তে রয়ে গেছে। না, সিভিল সার্ভিসে তো বয়সের কারণে বিদায় নিতে হয়, কিন্তু আমি অ্যাডভান্টেজের কথা বলছি। ধরেন 71-এ যারা মেজর ছিলেন, 75-এ তার মেজর জেনারেল হতে পারছেন। এটা তো বাংলাদেশের কোনো দিন ঘটবে না, এটা 90 স্বাধীন দেশের কারণে হয়েছে। এখন একটা গিয়ার চেঞ্জ হয়েছে সময়ের কারণে, আরেকটা হলো যে টেকনোলজির যে বিস্ফোরণ হয়েছে, ইন্টারনেট, মানুষের কাছে মোবাইল ফোন, এত কিছু, গ্লোবালাইজেশন যেটা আর কি। হ্যাঁ, গ্লোবালাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইনফরমেশন যে স্প্রেড করেছে যে হারে, মানে একজন 14 বছর 15 বছরের বাচ্চা ইনফরমেশন সুপার হাইয়ের পার্ট। তো স্টার্ট ইনফরমেশন সোর্স আপনি না, আমাদের সময় যেরকম মানে ওয়ার্ড অফ মাউথ ইম্পর্টেন্ট ছিল, এখন সে যার যার মতো কমিউনিকেট করতে পারছে। আর এর মধ্যে একটা গ্লোবাল ধারা দাঁড়িয়েছে। শুধুমাত্র আমাদের যে তরুণরা এখন বা কিশোররা যারা আছে, তারা কিন্তু শুধু বাংলাদেশি নাগরিক না, তারা গ্লোবাল সিটিজেন্স। এইটা আমাদের রাজনীতিবিদরা সামহাও ধরতে পারছে না। আর একটা হলো যে ফাদারলি অ্যাটিটিউডের কারণে অনেক সময় আমরা টকশোতেও খেয়াল করি বা বক্তৃতায় খেয়াল করি, যেমন ষাটের ঊর্ধ্ব যারা পলিটিশিয়ান আছেন, তারা অনেককেই তরুণদের একটু রাগ রঙ্গ করেন এবং একটু গালাগালও দেন যে আমার ছেলে আমার নাতি কি বোঝে। এই যে অ্যাটিটিউডটা, এটা তো এখনকার বাচ্চারা, এখনকার কিশোররা, এখনকার তরুণরা নিতে পারে না, এবং নিতে পারার কথা না। আপনি যে প্রজন্মের, আমরা হয়তো লয়াল ছিলাম, আমরা মেনে নিয়েছি, কিন্তু এখন আমার ছেলেপেলে, আপনার ছেলেপেলে, এরা তো ওই লয়ালটির জেনারেশন না, সুতরাং এরা মানবে না, এরা কন্টেস্ট করবে। সেটাই ঘটেছে এখন। আতিক মুজাহিদ,
আসলে আমরা যে প্রসঙ্গে আলাপ করছিলাম, এটা সংকট তৈরি হয়েছে। আসলে এই সংকটে আপনারা এক ধরনের সংকটে রয়েছেন, উল্টো সংকটে। আপনারা জেনজির প্রজন্ম, এবং আপনারা যখন কোনো জায়গায় কথা বলেন, সিনিয়ররা যে কীভাবে নেয়, আপনারা আমাদের চেয়ে আরও বেশি বিজ্ঞ। বিশেষ করে টক শোগুলোতে আপনারা যে ধরনের কথাবার্তার প্রতিকূল পরিবেশে পড়েন। এখন প্রশ্ন হলো যেটা, সেটি হলো যে রাজনীতি আসলে পাল্টে গেছে। যে যতই বলুক না, রাজনীতি পাল্টে গেছে। আপনি দেখেন যে কয়েকটা জরিপ হয়েছে, 48% মানুষ কোন জায়গায় ভোট দিবে। আরেকটা বিষয়, ভোটের যে জনমিতি, যে একেবারেই ধরনটা পাল্টে গেছে। কেউ 2021 সালের, কেউ 2008, কেউ 96, কেউ 91, এই ধরনের পুরনো বস্তা বস্তা হিসাব সামনে নিয়ে আসে। এটা তো নাই। এখন 6 কোটি ভোটার রয়েছেন যারা আসলে ঠিক মতো ভোটই দিতে পারেন এই জীবনে, তাদের আলাদা। আমার প্রশ্ন হলো যে আপনারা কি তাদেরকে ধরতে পারছেন? আপনারা আপনাদের প্রজন্মে ধরার ব্যাপারে কতটুকু সফল হয়েছেন, এ ব্যাপারে কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে। আপনার সাথে একমত। দেখেন, আসলে যখন কোনো একটা নতুন আন্দোলনের পরবর্তী ভাই যেটা বল 90-এর পরে ছাত্ররা ফিরে গিয়েছে, এখন কোশ্চেনটা এরকম হলো যে কেন আমরা রাজনীতিতে আসলাম ফার্স্ট। যে আপনারা এই জেনারেশনকে বুঝতেছেন না, জেনারেশন যেটা চায় সেটা আপনার 90 ফেল করেছেন, আমরা তাই আসলাম। অ্যান্ড আমরা এসে যে আমরা ভালো করতেছি না খারাপ করতেছি এটা আপেক্ষিক বিষয়, এটা দৃষ্টিভঙ্গির বিষয়, প্রপাগান্ডা, ন্যারেটিভের একটা যুদ্ধ চলতেছে বাংলাদেশে। হ্যাঁ, তোমাদেরকে আমরা মনে করি জুলাই চেতনা, তোমরা জুলাইকে ধারণ করে তোমরা জিতে যাবা, তোমরা এই করবে সেই করবা, তোমাদের ব্যাপারে অনেক অভিযোগ। আচ্ছা, অভিযোগ এক জিনিস আর বাস্তবতা আর এক জিনিস। আমি একজন কিছু জিজ্ঞেস করলাম, ভাই কি সমস্যা বলেন তো? বলে এই সমস্যা দেখান কোথায় আছে। বলে যে শুনেছি। বলে শোনা কথা না, জানা কথা বলেন। তো এই শোনা কথা জানা কথার পার্থক্য বাংলাদেশে হয় না। ডেফিনেটলি এই জেনারেশনের ভাষা যদি আমি কেন, যে দলেই বুঝতে পারবে না সে দলেরই সমস্যা হবে, এটা ভেরি ক্লিন। কারণ এই জেনারেশনের ভাষাটা যা জুলাই চায় যে কোয়েশ্চেন করতে চায়। আমরা আর কোনো নেতাকে এককভাবে, আপনারা এটার প্রতিফলন যদি না দেখতে চান, আমরা গত সপ্তাহে আমরা আমাদের সারা দেশের কমিটিতে সমন্বয় সভা করেছি। নাহিদ এবং আক্তারকে সামনে দিয়ে স্টেজে দিয়ে সবাইকে কোয়েশ্চেন করতে দিছি। আমি কখনো ইতিহাসে কখনো এরকম দেখছি কিনা আমি জানি না। ইসলামী দলগুলো করে কার্টিসে বোধ নিয়ে কথা বলে, তারা কখনো কোয়েশ্চেন করা না। কিন্তু নাহিদ আক্তার মনে হচ্ছে এখানে তারা খুবই ভীতসস্ত্র হয়ে বসে আছে, আপনি ছবি দেখলে বুঝবেন। সে প্রতিটা কোয়েশ্চেনে আনসার করছে, কেন এটা হলো, কেন ওইটা হলো। তার মানে এই দলটা সবার জুলাই জায়গা আসছে, যে কালেকটিভ লিডারশিপ, এককভাবে কর্তৃত্বহীন এই নতুন একটা জবাবদিহিতা, সেটা কিন্তু ডেফিনেটলি আমরা ধারণ করার চেষ্টা করতেছি। এখন ধারণ করতে গিয়ে আমরা কতটুকু সফল হয়েছি সেটা কোয়েশ্চেন করতে পারেন, যে তোমরা হয়তো বেশি সফল হওয়ার কথা ছিল, কম সফল হওয়া। তার মানে আমি মনে করি যে মানুষের আপস অ্যান্ড ডাউনস থাকবেই। যে কোনো সময় আমরা যেহেতু জেনারেশনটা আমরাকে ধারণ করে জেনারেশন ধারণ করার চেষ্টা করতেছি, ছোটখাটো ভুল হতেই পারে মানুষের, বাট আমরা ভুল থেকে শিক্ষা নিচ্ছি কিনা সেটা হলো বড় কোশ্চেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনাদের এই দলের বয়স 6 মাস হয়েছে কি? 6 মাস চলছে। কিন্তু আপনাদেরকে যেভাবে ট্রিট করা হয়, বিশেষ করে মিডিয়া অঙ্গন থেকে, সেটা মূলধারা মিডিয়া বলুন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন, আপনারা খুব একটা পুরনো দল, আপনারা পারছেন না, এই ধরনের একটা ট্রিট। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে আপনাদেরকে কিন্তু বিতর্কিত করার একটা টার্গেট রয়েছে। সেটি হলো কারণ এখানে আওয়ামী ফ্যাসিস্টের পতন ঘটেছে এবং ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটেছে, এবং আপনাদের বিতর্কিত করে দিলে সেটা কিন্তু রক্ষা পাওয়া যায়। এটা সহজ হিসাব, এর জন্য রাজনীতিবিদ হওয়ার দরকার নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে টার্গেটটা, এটাকে প্রতিহত বা এটাকে মোকাবেলা করার জন্য আপনারা কি করছেন আসলে? হ্যাঁ, এটা যেহেতু আমরা অলরেডি আমাদের সমন্বয় সভা এবং বিভিন্ন ধরনের মিটিংয়ে আমরা উপলব্ধি করেছি তো আমাদের এক্সপিরিয়েন্স এবং তরুণের একটা সমন্বয় দরকার, যেটার কারণে আমরা খুব দ্রুতই, যেহেতু এই মাসে আশা করা যাচ্ছে আমাদের একটা উপদেষ্টা কমিটি আসবে, বিভিন্ন লেভেলের এক্সপার্ট এবং রাজনীতিবিদ, সব ধরনের লোকজন, যারা এই আমাদের ছোটখাটো বিষয়গুলোকে যেন ওরা প্রপারলি গাইড করতে পারে। তরুণের উদ্যম আছে আর সিনিয়রদের বুদ্ধি পরামর্শ আছে, দুইটাকে কালেক্টিভ করে আমরা মুভ করতে চাই, সেটা যেন ইনকাউন্টার করার জন্য। সেকেন্ড হচ্ছে সারা দেশে রাজনৈতিক গতিশীলতা, এবং আমাদের যেহেতু নিবন্ধন আশা করা যায় আজকালের ভেতর হয়ে যাবে, তখন আমাদের আরেকটা জার্মিনেশন হবে, এবং অনেক মানুষ যারা আসলে ফ্রেশ রাজনীতিতে আসতে চায় কিন্তু আর আস্থাহীনতায় ছিল নিবন্ধন পাবে কি পাবে না দলটা। সো একটা বেসিক যখন ঘর তৈরি হয় তখন মানুষ কিন্তু এসে ডেকোরেশন করতে পারে। তো আমাদের এই জন্য এই বেসিক ঘর তৈরি করতে গিয়ে আমাদের অনেক ধরনের মেকানিজম করতে হয়েছে, ডিজাইন চেঞ্জ করতে হয়েছে, সমস্যা হয়েছে। নানা গোষ্ঠীর লোক যেহেতু এক জায়গায় আসছে, ভাই এটা বুঝতেই হবে যে একটা টিম হিসেবে কাজ করতে এই নানা গ্রুপকে লিড দেওয়া অনেক কঠিন একটা কাজ, এবং মানুষ চালানো সবচেয়ে পৃথিবীর কঠিন কাজ। আপনি হয়তো অনেকগুলো সাংবাদিক একসাথে করতে পারবেন, তো পলিটিক্সে আমরা যদি নতুন বুঝতেছি যে আসলে কমপ্লিটলি ডিফারেন্ট লেয়ারের মানুষ, দুই রকমের মানুষ একসাথে বসায় কাজ করা, এর চেয়ে কঠিন কাজ খুব কম আছে। তো সেই জায়গা থেকে আমরা খুবই হোপফুল এই জেনারেশন হারবে না ইনশাল্লাহ। এই জেনারেশন হারলে জুলাই হারবে, জুলাই হারলে বাংলাদেশ হারবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফরাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন। আমরা রাজনীতির যে মেরুকরণের কথা বলছিলাম, সেই মেরুকরণের একটি বড় ইভেন্ট বা বড় উপাদান বলি, ইভেন্ট না বলে উপাদান বলি, ইসলামিক রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে। এবং ইসলামিক রাজনৈতিক দলগুলো তারা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করেছে। সেই উপাদানটা আপাতত অফ, তারা কোন দিকে যাচ্ছে এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু একটা বড় ফ্যাক্টর হল হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এবং আপনি জানেন যে আলেমদের যে বড় গোষ্ঠীটা, সবচেয়ে বড় গোষ্ঠী এবং প্রভাবশালী গোষ্ঠীটা কিন্তু এখন কওমি মাদ্রাসা ভিত্তিক, আলিয়া মাদ্রাসা নয়। আলিয়া মাদ্রাসা এখন সেকেন্ড ফেজে চলে গিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামকে কাছে পেতে তৎপরতা শুরু করেছে রাজনীতিবিদরা এবং রাজনৈতিক দলগুলো। এবং আপনি ইতিমধ্যে জেনেছেন যে বিএনপি থেকে অলরেডি দেখা করেছে, সালাউদ্দিন আহমেদ দেখা করেছেন, হেফাজতের আমিরের সঙ্গে দেখা করেছেন, আতিক মুজাহিদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং সব মিলিয়ে যেটা হয়েছে কি, বিএনপি এটাকে খুব গুরুত্ব দিচ্ছে। আবার হেফাজতের আমিরের এক বক্তব্যে জামাত ইসলামের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, জামাত তার প্রতিবাদও করেছে। এই যে হেফাজতকে কাছে টানার প্রক্রিয়া বিএনপি এবং নাগরিক পার্টির মধ্যে চলছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত, হেফাজত ইসলামী যেহেতু কোনো রাজনৈতিক দল না, এটি একটি লুজ প্ল্যাটফর্ম কওমি মাদ্রাসা সংগঠনগুলোর, সুতরাং অন্য দলগুলো হেফাজতকে পেতে চাবে ভোট ব্যাংক হিসেবে, সেটা খুব স্বাভাবিক ঘটনা। আর এটা হলো যে একটা নতুন ডাইমেনশন যুক্ত হয়েছে, সেটা হলো এই কওমি মাদ্রাসা বাংলাদেশে বহু বছর এটা বাংলাদেশের মেইনস্ট্রিম রাজনীতি তো দূরের কথা, মেইনস্ট্রিম সোসাইটির পার্টও ছিল না। দেয়ার ইজ দ্য পলিটিক্স অফ এক্সক্লুশন। আপনি যখন এক্সক্লুড করবেন, সেখানে বিদ্রোহ অনিবার্য। তো আপনি দেখেন যে কওমি মাদ্রাসা, গত হাসিনা সরকার কওমি মাদ্রাসার মানুষদেরকে যেভাবে এক্সক্লুশনের চেষ্টা করেছে, আপনি শাপলা চত্বরে যে ক্র্যাকডাউন, সেটা তো এক্সক্লুশন অ্যানিহিলেট করার অংশ। অবশ্যই অ্যানিহিলেট করে দেবো, মেরে ফেলবো, দুই ভাগ করে ফেলেছিল। সুতরাং আপনি তাকে পলিটিক্যালি সোশ্যালি সব জায়গায় আপনি এক্সক্লুডেড করে রেখেছেন, কিন্তু ওর মধ্যেও যে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে সংঘবদ্ধ হয়েছে। এবং আপনি গত বছরের 5 তারিখের দিন দেখেন, আমি বাইরে রাস্তায় দেখেছি যে অসংখ্য আলেম ওলামা, যাদেরকে আমরা অনেক সময় হুজুর বলি, মাথায় টুপি দাড়ি, তাদেরকে আমরা বাংলাদেশে পরিবার পরিজন, তাদের স্ত্রী, তাদের সন্তান সন্ততি নিয়ে আপনি এরকম মিছিল মিটিং বা কোনো বাইরে আসা খুব বেশি অতীতে দেখিনি বলা যায়। আচ্ছা, 5 তারিখে যখন আমি অসংখ্য মানুষকে খেয়াল করলাম যাদের তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের পুত্র সাথে, এটা একটা নতুন বাংলাদেশ। আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কওমি মাদ্রাসাদের স্টুডেন্টদের অংশগ্রহণের মাত্রা কি পরিমাণ বেশি ছিল। তো তার মানে সে মেইনস্ট্রিম পলিটিক্সের অংশ কিন্তু হয়ে গেছে, যদিও পলিটিক্যাল প্ল্যাটফর্ম না। সেই কারণে তার তো একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে এবং সোসাইটিতে একটা ম্যাসিভ চেঞ্জ হয়েছে গত 15-20 বছরে। সেটা হলো শুধুমাত্র কওমি মাদ্রাসা না, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মডার্ন এডুকেশন, এগুলোর মধ্যে কিন্তু বাস্তব ব্যবধান কমেছে। মানুষ ইসলামিক চিন্তা চেতনা অনেক বেশি ইন্ডক্ট্রিনেশন হয়েছে, মানে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়েছে। মানুষ এখন ধর্ম হিসেবে ইসলাম অনুসরণ করা কিংবা আপনার জীবন বিধান হিসেবে সেটা কিন্তু জেনে শুনে করছে। এখানে আরেকটা কথা বলি যে আপনার নিশ্চয়ই জানা আছে যে হেফাজতের যে বর্তমান আমির মহিবুল্লাহ বাবুনগরী একসময় মরহুম ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্য জোটের অন্যতম উপদেষ্টা ছিলেন। আমিনীর মৃত্যুর পর 2016 সালের সম্মেলনে তাকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়েছিল। তখন ইসলামী ঐক্য জোট বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের শরিক দল ছিল। সেই জোটের অন্যতম প্রধান শরিক ছিল জামাতে ইসলাম। ওই সময় কিন্তু মহিবুল্লাহ বাবুনগরী জামাতে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেননি বা বলতে শোনা যায়নি। তাহলে এখন কেন বলছেন? তাহলে সবই কি রাজনীতি? এটা রাজনীতির অংশ এবং এটা প্রত্যেকে যার যার অবস্থান অ্যাসার্ট করতে চায়। ধরেন আমি একসময় জুনিয়র ছিলাম, আমাদের মুজাহিদ জুনিয়রের সময়, এখন আমার অ্যালায়েন্স পার্টনার হতে পারে। যদি
অ্যালায়েন্স পার্টনার হিসেবে 5 বছর পরে যদি বলে ভাই অনেক হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি এখন ইন্ডিপেন্ডেন্টলি দলটি করতে চাই, একটু ভালো করতে চাই, এটার মধ্যে আমি খুব একটা দোষের কিছু দেখি না, এবং এই অ্যাসার্ট করার কথা। আমাদের এখানে অ্যালায়েন্স পলিটিক্সের একটা সমস্যা আছে বাংলাদেশে। এখানে আপনি যেভাবে বলছেন বিষয়টা বোধহয় এত সরলীকরণ নয় খাজা ভাই, কারণ হলো এটা একটা ইসলামিক আলেমেরা, এদের আলাদা একটা ব্যাপার থাকে না, ওইখানে কনফ্লিক্টিং কিছু ভিউজ আছে, আপনি জানেন। আমি ওই আলোচনাটা যেতে চাচ্ছিলাম না, ওটাতে অন্যদিকে চলে যাব। কনফ্লিক্টিং ভিউজের কারণে আপনি দেখবেন যে ওই চরমোনাই একভাবে স্টেটমেন্ট দিচ্ছে, তারপরে ওই যে আওয়ামী লীগের সাথে ছিল চট্টগ্রামের, ওনারা কিন্তু একভাবে স্টেটমেন্ট দিয়েছে। তো ফলে এই কনফ্লিক্টিং ভিউজের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, কিন্তু ইসলামিক অ্যালায়েন্স হবে কিনা আমি নিশ্চিত নই। এবং বিএনপি বড় দল, বড় জোট করার প্রচেষ্টা হিসেবে এই দলগুলোকে আমার মনে হয় ইলেকটোরাল সুবিধার্থে টানার চেষ্টা করছে, এটা হচ্ছে রাজনীতির ব্যাপার। আতিক মুজাহিদ, জামাতে ইসলামের সঙ্গে অভিন্ন আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, শুধু খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজাম ইসলাম পার্টির নেতারাও রয়েছেন, এবং এই 4টি দলের অনেক নেতা কিন্তু হেফাজতেরও গুরুত্বপূর্ণ নেতা। চরমোনাই পীরের ইসলামিক আন্দোলন কওমি মাদ্রাসা ভিত্তিক দল হলো, তারা শুরু থেকেই হেফাজতের সঙ্গে নেই, আমরা জানি। অনেকে বলছেন যে হেফাজতের মধ্যে এক ধরনের বিভক্তি দেখা দিচ্ছে, আর এই মতবিরোধের ফলে সংগঠনের অবস্থা আরো জটিল হতে পারে। আপনি যেহেতু একটি দলের প্রতিনিধিত্ব করেন, এই বিষয়ে আপনাকে খুব খোলামেলা বলা একটু কঠিন, এরপর আপনাকে জানতে চাইছি আসলে ব্যাপারটা কি। পলিটিক্যাল ল্যান্ডস্কেপ মূলত একটা গেমের মতো, খেলার মতো। চেষ্টা করবে যে আমার দিকে কিভাবে লেজিটিমেসি আনা যায়। যদি জামাত ইসলামের লিড একটা ইসলামিক ব্লক আসে, তারা যদি বলে ইসলামের বাক্স এটা, তাহলে অন্য কেউ তার ন্যারেটিভ দিটা খাইতে কষ্ট হয়ে যাবে, যেহেতু মুসলিম প্রধান দেশ। তো ডেফিনেটলি বিএনপি বলেন, অন্যরা বলেন, তারা কি আমরা কি ইসলামের বাইরে কিনা, আমরা তো আরেকটা ন্যারেটিভ ডেভেলপ করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এখন ক্লিয়ারলি বুঝতে হবে ইন্ডিয়ার প্রশ্ন এবং ইসলাম প্রশ্ন নিয়ে কার কি অবস্থান। এই দুইটা যার ক্লিয়ার করতে পারবে তার রাজনীতিতে এখন সমস্যা হবে। সেই জায়গাটাতে এটা নিয়ে সবাই এখন রাজনীতি হবে, কে কতটা অ্যান্টি ইন্ডিয়ান দেখাতে পারবে, কে কতটা ইসলাম প্রো দেখাতে পারবে, এটা একটা বড় একটা কম্পিটিশন হয়েছে। আর সেকেন্ড হচ্ছে যে ডেফিনেটলি জুলাই অভ্যুত্থানকে বেশি ধারণ করে মূলত ধার্মিক লোকরা, এটা আমার অবজারভেশন, আমার ব্যক্তিগত অবজারভেশন। তারা একটু এই কারণে কি কেউ কি বলে এটা ডানপন্থীদের গণঅভ্যুত্থান, এটা আপনি বললে খারাপ, ডানপন্থী বামপন্থী বলবো না, বাট কেন ধারণ করে, কারণ ডানপন্থী যদি কোনো ভালো একটা মানে আদর্শ ধারণ করে, এটা যদি সবাই নিতে পারে, ইউনিভার্সাল কিছু ভ্যালুস থাকে, তো সত্য তো সত্য, এটা বামপন্থী সত্য। বামপন্থীদের মধ্যে এরকম যে বামপন্থী মানে ইসলাম বিরোধী হইতে হবে এরকম কোনো নট নেসেসারি, বা হুজুরদের বিরোধিতা করবে, এটাতে বামপন্থা হতে পারে না। তার আদর্শ নিয়ে মুখ করবে আর কি, বাংলাদেশ যেটা আনফর্চুনেটলি হয়েছে আর কি। তো সেই জায়গা থেকে এটা জিনিস হয়েছে। সেকেন্ড হলো পিসিএ রাখা, আমি বলবো নট পিসিএ পড়া। কিছু এলাকা যেমন পিছিয়ে রাখা হয়ে যায়, যেমন কুড়িগ্রাম ধরলাম একটা পিছিয়ে রাখা এলাকা, আলটিমেটলি এখানকার তোরা কি বুঝিস, তোরা এই অঞ্চলের মানুষ সহজ সরল, তো দরকার নেই ডিসিশন মেকিং, এই আলেম মানুষ তুই তো বেটা, তোরা কি বুঝি হুজুর মানুষ। এই যে পিছিয়ে রাখার মানসিকতা অনেক সময় মানুষকে এটা চ্যালেঞ্জ আর রেসপন্সের কারণে উঠে আসে, এক্স্যাক্টলি পলিটিক্স অফ এক্সক্লুশন যেটা বলে, এটা অলরেডি অটোমেটিকলি উঠে আসে। তো সেটার একটা হেফাজতের লোকজনের ভিতরে সচেতনতা তৈরি হয়েছে রাজনৈতিকভাবে, যে আমরা আসলে পলিটিক্যালি কোথায় গেইন করতে পারবো, সে জায়গায় অনেক সময় বার্গেন হইতে পারে। যদি বিএনপির সাথে ভালো বার্গেন করতে পারে পলিটিক্যালি, আমি বলতেছি না ইসলামিকলি ডিবেটটা আমরা যাবো না, বাট পলিটিক্যাল যেহেতু আমরা অ্যানালাইসিস দেখতেছি, তারা অবশ্যই চিন্তা করবে কোন জায়গায় গেলে আমাদের হেফাজতের অবস্থানটা ভালো থাকবে। ইসলামিক দলের সাথে ইসলামিক, সবাই ইসলামিক, এখানে আমাদের গেইন সম্মান নাও থাকতে পারে। আমি যদি বিএনপি পুরো একটা অন্য বা পুরো একটা দলের সাথে যেখানে আমার বেশি ফেসিলিটিস পাইতে পারি, এটা হতে পারে। সো এটা এইভাবে দেখা যেতে পারে আমার কাছে মনে হয়। আমি এটাকে বলতেছি না যে সবাই ফেসিলিটির পক্ষে বা আলেমরা টাকা দিলে যাচ্ছে, বাট আমার কাছে ল্যান্ডস্কেপে যেটা মনে হচ্ছে যে সবাই এরকম বেনিফিশিয়ারিটা চিন্তা করে বা পজিটিভ তাকে সম্মান দিবে কে বেশি, সেটা চিন্তা করে কাজ করে আর কি। এর মানে সবকিছু রাজনীতি না, রাজনীতি যদি ওইভাবে বলেন সেটা, আমাকে একদিন বলতেছিলাম আমার বন্ধুকে, বললাম কি রে এর দোকানে একটা মসজিদ বানায় ছবি তুলছে, ঘটনা কি? বলছে পলিটিশিয়ানরা মসজিদ বানায় ছবি তুলবে, এটাই সাথে পলিটিক্স। আপনি কি এটা বলবেন না যে তুমি তো মসজিদও বানাও না, তুমি তো মসজিদে তো আপনি আমাকে বলবেন তো ভাই আপনি পলিটিক্স করেন, কোনো ছবি দেখি না কেন আপনার? তাহলে আপনি ইসলামিক পলিটিক্স করতেছেন না কি পলিটিক্স করতেছেন আল্লাহর জন্য নাকি? তো ডেফিনেটলি কোয়েশ্চেনটা হলো যে পলিটিশিয়ান তো অবশ্যই দেখাবে, কিন্তু কম্পিটিশনটা ভালো হোক, প্রোডাক্টিভ হোক। আমার কথা হচ্ছে যে এটাকে সেন্সটা প্রোডাক্টিভ হোক, যে আমরা সবাই যদি ভালো কম্পিটিশন করি, যে আমরা ভালো পলিসি, ভালো কাজ করি, উনি ভালো পলিটিক্স, তাহলে মানুষ চুজ করতে সমস্যা। আমাদের সমস্যা না কে খারাপ এটার কম্পিটিশন করে আমাকে জয়লাভ করো না, এটা না, ভালো পলিটিক্সের কম্পিটিশন হতে পারে। খাজা মাইনুদ্দিন, আপনি জানেন যে নির্বাচনের আগে নানান ধরনের জরিপ প্রকাশ হতে থাকে। কোন জরিপ কেমন সেটা আওয়ামী লীগের আমরা একটু স্পষ্ট বুঝতে পারতাম যে সবই আরোপিত জরিপ, কিন্তু ইদানিং জরিপ সবকিছু আরোপিত বলার একটা সুযোগ কমে গেছে, এবং যারা জরিপ করছেন তারা আপাতত এখন সাবধানে জরিপটা করার চেষ্টা করছেন যাতে আরোপিত মনে না হয়। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটি হলো যে এর আগে যে একটা জরিপ হয়েছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সম্ভবত এই টকশোতে আপনাদের আলাপও করেছিলাম, সেখানে 48% মানুষ কোন জায়গায় ভোট দিবে সেটা কিন্তু তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। এটা একটা বড়
ইন্ডিকেটর কিন্তু। এর মানে সব রাজনৈতিক দলের জন্য এটা আতঙ্কজনক ব্যাপার, যে আসলে সুইং ভোটার। লাস্ট একটা জরিপ আমরা দেখলাম, সেখানে একটা পজিটিভ দিক রয়েছে, সেটা হলো যে 94.3% উত্তরদাতা বলছেন যে তারা ভোট দিতে যাবেন। এই যে আশাবাদ ব্যক্ত করা, তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, এই যে মানুষের মধ্যে ভোট দেওয়ার যে মানে একটা আশা তৈরি হয়েছে, ইচ্ছা শক্তিটা তৈরি হয়েছে, কি বলবেন? এটা তো ধরুন 1.5 দশকের অধিক, প্রায় 17 বছর ধরে মানুষ ভালোভাবে ভোট দিতে পারে নাই, এবং এই দেশের মানুষ ভোট দিতে পছন্দ করে। ভোট কিন্তু একটা ফেস্টিভ্যাল বাংলাদেশে, মানুষ মনে করে আর কি, সবসময় উৎসব মুখর পরিবেশে ইলেকশন ক্যাম্পেইন করতে পছন্দ করে। সুতরাং এটা মানুষ অকেশন হিসেবে ভোট দেওয়ার এটা করবে, এটা অবাক হওয়ার কিছু নাই। কিন্তু আপনি আনডিসাইডেড যেটা দেখলেন, এটাও কিন্তু এক অর্থ অবাক হওয়ার কিছু নাই। এই জন্য যে মানে মোটামুটি 48 মানে আসলে 50%, মানে এরা ঠিক মতো ভোটই দিতে পারেনি কোনোদিন, এই তো না। দুটো ব্যাপার, একটা হলো ভোট দিতে পারেনি একটা গ্রুপ, আরেকটা গ্রুপ হচ্ছে যেহেতু একটা পরিবর্তন এসেছে এবং অনেক বছর ভোট হয় নাই, পলিটিক্যাল মেরুকরণের কিন্তু অভাব আছে এখানে। এটা আমরা হয়তো ডেমোগ্রাফি দিয়ে আমি প্রমাণ দিতে পারবো আপনাকে, আমার ধারণা মেরুকরণের অভাব আছে, সে সিদ্ধান্ত নিতে পারেনি এখনো। আর যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, সে আসলে পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা ভালো করে অবজার্ভ করতে চাচ্ছে। আচ্ছা দেখি তো কোন দলের পলিসি কীরকম, কোন দল কে কি ম্যানিফেস্টো নিয়ে আসে আমার জন্য, আমার এলাকার জন্য, দেশের জন্য কে কী নিয়ে আসে, সেটা একটা মানে ওয়েট অ্যান্ড সি একটা ব্যাপার ভোটারদের মধ্যে কাজ করে। আর একটা জিনিস রাজনীতিবিদদের জন্য একটু এখানে অশনি সংকেত আছে, এটা কিন্তু রাজনীতিবিদদের প্রতি এক ধরনের অনাস্থাও প্রকাশ পায়। রাজনীতিবিদ বলতে আমি বলছি যে দলীয় কোনো দলের ক্ষেত্রে এটা এক এক এলাকা হয়তো এক এক দল, কিন্তু তার মানে মেজরিটি মানে 50-50 হয়ে গেছে। 50% আনডিসাইডেড মানে কি, 50% ডিসাইডেড, 50% আনডিসাইডেড, এটা একটা বড় নাম্বার। এটা ওয়েস্টার্ন কান্ট্রিতেও এই লেভেলে দেখা যায় না। বাট আমার ধারণা যখন নির্বাচন কাছাকাছি আসবে, তাহলে এরা সিদ্ধান্ত নিয়ে ফেলবে। তাহলে সিদ্ধান্ত নিবে কিসের বেসিসে, তাই তো? তাহলে কোনো কোনো ক্ষেত্রে এলাকা হবে যে আমার এলাকার জন্য কি করছে, এই ক্যান্ডিডেটটা সুন্দর কিনা, সুন্দর বলতে মানে ভালো মানুষ কিনা, ভালো কথা বলে কিনা, ভালো টলারেন্ট কিনা, সন্ত্রাসের বিপক্ষে কিনা, চাঁদাবাজের বিপক্ষে কিনা, এই দলটা সম্ভাব্য ক্ষমতার ভাগিদার হবে নাকি অপোজিশন হবে, এই দলটার সম্ভাবনা থাকলে আমি দেবো, অথবা এই দলটা যদি ভালো, ঠিক আছে আমি ক্ষমতা যাক না যাক একে আমি ভোট দেবো, এই মেরুকরণটা আগামীতে হয়। আরেকটা বিষয় কি সামনে আসবে, অনেকে বলছেন এটা আসতে পারে, কেউ কেউ বলছেন, আমি সেটাই আপনার কাছে জানতে চাইবো। এখন ধরুন 13 মাস চলছে, আরো কয় মাস আছে নির্বাচনে? 6 মাস ধরি আমরা, 5 মাস ধরি, 13 মাস এবং 5 মাস হলো 18 মাস। এই 18 মাসের হিসাবের ভিত্তিতে অনেক কিছু পাল্টে যেতে পারে, যে কোন দল কি করলো এই 18 মাসে। এটা তো একটা ল্যান্ডস্কেপটা খুব ইন্টারেস্টিং ল্যান্ডস্কেপ। এখানে কোনো রুলিং পার্টি নাই, এবং রুলিং পার্টি ইলেকশন করছে না। প্রফেসর ইউনুস দ্য রুলিং পার্টি, যে রুলিং পার্টি ইলেকশন করছেন না, সুতরাং সকলেই এখানে সমান, আমরা সবাই রাজা না। কিন্তু এখানে কিন্তু একটা কথাই এই টকশোতে আমরা অনেকবার বলেছি, সেটা হলো যে আসলে যে কথাটা সত্যই, সেটা হলো বিএনপি, জামাত এবং এনসিপি আধার সরকার, এবং আধার সরকার অবস্থায় কে কি ভূমিকা রাখলো সেটা বোধহয় একটা যাচাই বাছাই বড় ধরনের করার চেষ্টা করবে জনগণ। না, এই ধরনের সিচুয়েশনে তো আমরা সবাই রাজা, সুতরাং নির্বাচন আসলে রাজার বিচার তো কিছুটা হবে। আতিক মুজাহিদ, এই যে আমরা যে আলোচনাটা করছিলাম যে 18 মাসের একটা হিসাব নিকাশ বোধহয় আগামী নির্বাচনে পড়বে, আপনার কি মনে হয়? বাংলাদেশের জেনারেশন চেঞ্জ, কয়েকটা জেনারেশন চলে আসছে 90 থেকে, মানে কি আমরা তো অনেক বড় জেনারেশন আসছে, তো তারা এসে দেখে যে আমার বাপও যে লোকটাকে ভোট দিছে আমিও সেই লোকটাকে ভোট দিব, এবং সে কি করছে 53 বছর আমরা তো দেখেই আসছি। তো যে দলের হোক, এ হোক আর বি হোক আর সি হোক, এটা বিষয় না, বিষয়টা হচ্ছে সে আসলে কি দিতে পারবে, যেটা ভাই যেটা বললো, উই নিড এ নিউ ফেস, এবং যারা রিয়েলি কম্পিটেন্ট এনাফ। আমি বলতেছি না যে এই তরুণদের মানে তরুণদের দলকে দিতে হবে না, যারা যে এলাকার যোগ্য সেরকম লোক দেখে ইলেকশন করা উচিত, এবং তাদেরকে কোশ্চেন অবশ্যই করবে যে আপনি আসলে কি করছেন, আপনি শুধু কি অমুক ভাই তমুক ভাই বলছেন, নাকি আমাদের এলাকার পরিবর্তনের জন্য আপনি কোনো চিন্তা করেছেন, রাষ্ট্রের জন্য আপনার কন্ট্রিবিউশন কি, আসলে আপনি কি, এই কোশ্চেনটা এই জেনারেশন করতে চায়। যদি 35% তরুণ হয়, তারা তো ভাই কাউকে ছাড়বে না, এটা যেই দলের হোক। এবং আমি দেখতেছি যে আপনি যে ভেরি ইন্টারেস্টিং দেখবেন যে রিসেন্টলি দেখলাম যে শিবির তার জামাতের বিরুদ্ধে স্টেটমেন্ট, যে চিটাগং বিশ্ববিদ্যালয়ের শিবির, তার মানে হচ্ছে যে অন্ধ পলিটিক্সে যে সব জায়গা দিয়ে চলে গেছে, এটা কিন্তু ভেরি ফ্যাসিনেটিং একটা জিনিস, যে মাদার সংগঠনটা কোশ্চেন করার যোগ্যতা রাখতেছে। এই জেনারেশন আসলে কাউকে ছাড়বে না। তো আমরা মনে করি এই জেনারেশন যদি ঠিক রাখা যায়, তো ওই ক্যান্ডিডেটরা লাইন মতো থাকতে বাধ্য। একটা প্রশ্নের জবাব তরুণরা চাইবে বলে অনেকে মন্তব্য করেছে, সেটা হলো আমি আপনাকে কেন ভোট দিব, এই জবাবটা বোধহয় দিতে হবে, কি বলেন? হ্যাঁ, ডেফিনেটলি কেন ভোট দিব অবশ্যই হইতে হবে, বিশেষ করে তো দুর্নীতির ক্ষেত্রে যারা আছে, তাদের ব্যাকগ্রাউন্ড আছে, এদের ব্যাপারে তো এই তরুণরা ছাড়বে না। আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা হলে মিনিটের মধ্যে সারা দেশে আপনি ছড়াই যাচ্ছে, সুতরাং কেউ দুর্নীতি করে যে বেঁচে থাকবে বা মাসল পাওয়ার দিয়ে, এটা মাসল পাওয়ার দেখালো সাথে সাথে কিন্তু ভিডিও চলে আসতেছে, সো এটাকে ঠেকানো যাবে না আমার কাছে মনে হয়। যোগ করতে চাই, জি বলুন। সেটা হচ্ছে যে তরুণদের দল, সেটা এনসিপি হোক বা যে কোনো দলই হোক, বিএনপি তরুণদের দল হতে পারে, জামাতে হতে পারে,
তরুণদের দল ক্যান্ডিডেট হিসেবে শুধুই যে তরুণরা ভোট দেবে সেটা কিন্তু তা না। একজন 60 বছর বয়স্ক মানুষ তরুণের স্বার্থ, তরুণের চিন্তা চেতনা যদি ধারণ করে এবং সেই 60 বছর বয়স্ক মানুষ বা 70 বছর মানুষ যদি ওই তরুণের রোল মডেল হয়, কেন তাকে ভোট দেবে না? মানে জুলাই ধারণ করতে হবে, এবং সেই সুযোগটা নির্বাচন দেবে বলে আমরা আশা করি। আরেকটা জিনিস আমার মনে হয় স্মরণ করা উচিত, আপনি যে সার্ভেটা বলছেন, আমি একটু অনেস্টলি বলি, আমি যেহেতু পিএইচডি করেছি সেটা দেখেছি, বাংলাদেশ কেন মুসলিম বিশ্বের কোনো সার্ভেকে আপনি বিশ্বাস করা উচিত না একটা কারণে, সেটা হলো আমাদের অমুসলিম দেশের সার্ভে বিশ্বাস করবেন। আমি বলি অমুসলিম নাই, বলতেছি আমাদের জনসংখ্যার কাউন্টিং এর রং আছে। যদি জনসংখ্যা, এটা সার্ভের নিয়ম হচ্ছে পপুলেশনটা ঠিক রাখতে হয়। আপনি যদি এখানে সব পপুলেশন গণে ফেলতে পারি, তাহলে আমি এটার পার্সেন্টেজ নিয়ে আপনাকে আমি বলে দিতে পারবো যে 10% নিলে এটা কাউন্ট হবে। কিন্তু আমাদের এক্স্যাক্টলি 18 কোটি না 20 কোটি, আমরা 22 কোটি পর্যন্ত বলে ফেলি, আসলে কয় কোটি সেটা জানি না। সেই জায়গা থেকে বললাম যে সার্ভেগুলোকে ওইভাবে ব্ল্যাটেন্টলি বিশ্বাস করা কথা না, বাট এটা একটা বার্তা যে আসলে মানুষজন কিন্তু অন্যভাবে আনডিসাইডেড আছে, আপনাদেরকে অবজার্ভ করতেছে, আপনারা যদি খারাপ কাজ করেন আপনাদেরকে আমরা রিজেক্ট করবো, এই ধরনের মানসিকতা আছে। আরেকটা বিষয় কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হলো যে পিআর পদ্ধতি নিয়ে জনগণ কিন্তু বুঝতে চাচ্ছে না। এই জরিপে 56% জনগণই আসলে পিআর পদ্ধতি স্পষ্ট না। পিআরের আলোচনাটাই তো আসছে কিছুদিন হলো, ঠিক আছে। সো এটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া, আলোচনায় নিয়ে আসা, যখন দেখবে যে প্রতিটা ভোট কাউন্ট হয়, তখন আবার মানুষ আরে আমার ভোটটা তো নষ্ট হবে না, পচে যাবে না, এটা যদি ঢুকাইতে পারে রাজনীতি, তাহলে কিন্তু বিভিন্ন কেস করতে পারে। প্রার্থী একটা বড় ফ্যাক্টর থাকে। হ্যাঁ জি, বাট আমি কাকে ভোট দিচ্ছি এটা কিন্তু আমাদের দেশের মানুষ খুব বড় করে দেখে। ইস্যু এই জন্য আমাদের জায়গা থেকে ফিজিক্যালি আসলে আলটিমেটলি মানে পিআর এখনো ওই পরিমাণ ফিট হয়েছে কিনা আরো চিন্তা করা দেখার বিষয় আছে। আমরা আপনাদের পিআরের ব্যাপারে যেহেতু প্রসঙ্গ আসলে একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো যে আপনারা নিম্নকক্ষে পিআর চাচ্ছেন না উচ্চ কক্ষে পিআর চাচ্ছেন, আপনারা স্পষ্ট করেছেন। উচ্চ কক্ষে 50% পিআর বিএনপি দিতে পারে, এই ধরনের একটা আলোচনা কিন্তু বিএনপির মধ্যে রয়েছে। কেউ কেউ মুখ ফসকা বলেও ফেলেছেন। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু জানি তাদের মধ্যে এরকম একটা ইতিবাচক চিন্তা রয়েছে। তাহলে আপনারা কি করবেন? আমার তো মনে হয় বাংলাদেশে ম্যাক্সিমাম দলে পিএর উচ্চ কক্ষে চায়, বাট নিচেরটা বার্গেন করতেছে, সত্য কথা, যাতে উচ্চ কক্ষে আসে। এটাই হলো মেইন কথা। এখন এটা বিএনপি যদি মানে সব হয়ে যাবে, এটাই তো ভেরি ক্লিন, এটা রাতে এটাই শুনতে চায় আর কি। তো আশা করি বিএনপি পজিটিভলি সায় দিবে যে বাংলাদেশে একটা ব্যালেন্স অফ পাওয়ারের জন্য যে দরকার হয়, যদি ডিসফাংশনাল হয় পরবর্তীতে আমরা আবার চিন্তা করতে পারি যেটা হচ্ছে না, আমাদের দেশের জন্য ফিট করতেছে না। আর যেটা আমরা প্যাটার্নের বিভিন্ন ধরনের প্যাটার্ন গভর্নেন্স আমরা দেখলাম, এটা একটু দেখি। বাট গভর্নেন্স আসলে শুধুমাত্র সিস্টেম দিয়ে হবে না, গভর্নেন্স ব্যক্তি চেঞ্জও লাগবে, ব্যক্তির মানসিকতা, উইলনেস, বাংলাদেশ চেঞ্জ করার, ধারণ করা, এইরকম লোক খুব জরুরি। আসলে সততা, দায়বদ্ধতা খুব জরুরি। দায়বদ্ধহীন লোক থাকলে আপনি যত হাজারটা লোক পলিটিক্যাল পার্টি দিয়ে বানাই দেন, সিস্টেম বানান, ইট উইল বি দ্য সেম। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। খাজা মাইনুদ্দিন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের সেই পুরনো টেন্ডেন্সিটা আবার রাজনীতিতে চলে আসছে। ভোটে কে জয়ী হলো সেটা বড় ফ্যাক্টর না, জয়ী হলো কেন সেটা একটা বড় ফ্যাক্টর। আমি জিতলে সব ঠিক আছে, আমি না জিতলে সব বেঠিক। এবং আমরা দেখলাম ডাকসু নির্বাচন নিয়ে এই ধরনের কথাবার্তা হয়েছে এবং এখন থেমে নেই, চলছে। আবার আমরা নতুন করে দেখছি যে রাষ্ট্র নির্বাচন যাতে না হয় সেই তৎপরতা চলছে। তাহলে এই যে পুরনো রাজনৈতিক সংস্কৃতি আবার ফিরে ফিরে আসছে, কি হবে তাহলে? না, এটা ধরেন জুলাইতে যে পরিবর্তনটা আসছে, ওই পরিবর্তনটা কিন্তু অনাকাঙ্ক্ষিত ছিল না, কিন্তু বাংলাদেশের পপুলেশনের একটা বড় অংশ এই পরিবর্তনটা বুঝতে পারেনি। আমি যদি এভাবে ভাগ করি, তরুণরা এটা ধারণ করেছে, তরুণরা রাস্তায় নেমেছে, সিনিয়ররাও কিন্তু হাসিনার পতন চেয়েছে, এতে কোনো সন্দেহ নাই। হাসিনার পতনের ব্যাপারে ঐকমত্য ছিল, কিন্তু ধরনটা নিয়ে সিনিয়ররা বুঝতে পারে নাই, সিনিয়রদের প্রজন্ম একটা বড় অংশ বুঝতে পারে নাই, এবং তার মধ্যে আনফর্চুনেটলি রাজনীতিবিদরাও ছিলেন। ফলে তার তো রাজনীতির যে ধাঁচ সেটা তো পুরনোই রয়ে গেছে।
মানে উইনার টেক্স অল এই টেন্ডেন্সি আমাদের রয়ে গেছে। এবং রাজনৈতিক দলের ট্রেনিং ক্যাডার ভিত্তিক 2-4টা দল বাদে বাকি ট্রেনিংয়ের তো কোনো ব্যবস্থা নাই। মানে এখানে রাজনীতি হয় টপ নেতা বা কোনো সিনিয়র নেতা যে বক্তৃতা দিলেন ওইটা শুনে শুনে বক্তৃতা হয়, মানে স্কুল অফ থট গড়ে ওঠে নাই। ফলে যে এই যে শিফট করেছে রাজনীতি, জুলাইয়ের 5, 2024 পরে রাজনীতি যে পাল্টে গেছে, বাস্তবতা হচ্ছে পাল্টে গেছে, কিন্তু যিনি স্টেক হোল্ডারদের বড় অংশ তিনি তো ওইভাবে অ্যাকাস্টম হন না এর সাথে। ফলে মনে করেছেন যে আমি যদি অভিযোগ করি একটা নির্বাচন কেমন হয়ে যায়, আমার অভিযোগই যথেষ্ট নির্বাচনকে মেলাইন করার জন্য। কিন্তু পরিস্থিতি তো পাল্টে গেছে। আরেকটা হলো যে আপনি যখন অভিযোগ করবেন, যে ধরো যে কারচুপির অভিযোগ করলেন, অভিযোগটি তো বিশ্বাসযোগ্য মাত্রা থাকতে হবে, আপনি জনগণকে বিশ্বাস করাতে হবে। তো আপনি তো কোনো সিমটম দিতে পারছেন না যে এইভাবে কারচুপি হয়েছে, সেটা হয়নি। আপনি যদি বলেন যে অমুকের জন্য অমুক পাশ করেছে, তার মানে তো অমুকই তো জনপ্রিয় ছিল বেশি, সেই আর্গুমেন্ট কিন্তু আপনি নিজের বিপক্ষে। এখানে একটা উদাহরণ দিতে পারি আমরা। আপনি যেটা বলছিলেন তরুণ প্রজন্ম এবং পুরনো রাজনীতিবিদের পার্থক্যটা কেমন। ডাকসু নির্বাচনে ছাত্র দলের যারা প্রার্থী ছিলেন বিপি এবং জিএস, তারা কিন্তু এটা মেনে নিয়েছেন। বিশেষ করে তাদের জিএস প্রার্থী খুব চমৎকার বলেছে যে ছাত্ররা যে রায় দিয়েছে তাদেরকে আমরা অসম্মান করতে পারি না, তাদের রায়কে। উনি বলেছেন এটাই যদি রায় হয়ে থাকে তাহলে আমি এটা সম্মান করছি, প্রথমেই বলেছেন সেটাই। কিন্তু আমরা দেখলাম যে বিএনপির নেতারা মেনে নিতে পারছে না। এটা সম্ভবত একটা ফেয়ার ফ্যাক্টর কাজ করেছে বিএনপির নেতাদের কারো কারোর মধ্যে, যে সাধারণত দেখা গেছে যে 1969 এবং 1990 দুটো ডাকসুর একটা জাতীয় একটা বড় ইম্প্যাক্ট পড়েছে। 69-এর ইম্প্যাক্ট পড়েছে 70-এর নির্বাচনে এবং 71-এর মুক্তিযুদ্ধে, এবং 90 সনের যে ডাকসু সেটার মুভমেন্ট পড়েছে আপনি জানেন যে 91 নির্বাচনে। তখন তো মনে করা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে, অথচ বিএনপি ডাকসুর নেতৃত্বে ছাত্রদল কিন্তু নির্বাচনে বড় রোল প্লে করেছে। ওইটা হয়তো রাজনীতিবিদদের মাথায় কাজ করছে যে যদি একটা বিশেষ সংগঠন ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এইসব জায়গায় ভালো করে যায়, তাহলে হয়তো ওই মাদার সংগঠনটি মোমেন্টাম পেয়ে যাবে। সেই ভয় থেকে এই ধরনের, এবং একটা ঠিক কোঅর্ডিনেটেডও আমার কাছে মনে হয়নি রিয়াকশনগুলো, যে খুব ম্যাচিওর না, এবং এটা একটু দুঃখজনক। এবং এই বিষয়ে কথা বলার আমাদের জন্য মুশকিল এই জন্য যে এদের অনেকে আমাদের ব্যক্তিগত পর্যায়ে ঘনিষ্ঠ মানুষ, তারা ওইসব স্টেটমেন্ট দিয়েছে দেখে আমাদের কষ্ট লাগে যে ওনারা ম্যাচিওর মানুষ এরকম ইমম্যাচিওর স্টেটমেন্ট দিয়েছেন এইসব নির্বাচন নিয়ে। এইটা বিপদের দিক এজন্য যে জাতীয় নির্বাচনেও যদি এই ধরনের টেন্ডেন্সি থাকে অভিযোগ করার, এবং নির্বাচন আগে থেকে পরাজয় বুঝে আমি একটা সিন ক্রিয়েট করব, তাহলে রাজনীতির পরিবর্তন আনা কঠিন হবে। কিন্তু আমি এটাও এ বিষয়ে আত্মবিশ্বাসী যে এই পরিবর্তন আটকে থাকবে না, এই জন্য যে আপনি জনগণের প্রবল ইচ্ছা আপনি দেখতে পাচ্ছেন। 94 আপনি বললেন 94% ভোট দিতে আগ্রহী। অনেকে সন্দেহ প্রকাশ করছে যে পুলিশ অর্গানাইজ ছিল না গত বছর, এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যদি যথেষ্ট অ্যাক্টিভ এবং যথেষ্ট অর্গানাইজ শক্তিশালী না থাকে, সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সুষ্ঠু নির্বাচন হওয়ার প্রধান ফ্যাক্টর হবে এবার মানুষের ইচ্ছা। ভোটাররা ভোট দিতে চায়, মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, একটু উৎসবমুখর পরিবেশে দেখতে চায়। যখন সেই পরিবেশ তৈরি হবে, অনেক ক্যান্ডিডেট হবে, তখন অন্যান্য যেসব এলিমেন্ট নির্বাচনে কারচুপি করতে চাইবে অথবা নির্বাচন ভণ্ডুল করতে চাবে, সাবোটিয়ার কারা আপনারা জানেন, পতিত দলগুলো তো সাবোটাজ করতে চাবে, সেটাও তারা করতে পারবে না জনমতের চাপে। ডক্টর আতিক মুজাহিদ, খাজা মাইনুদ্দিন আশাবাদ ব্যক্ত করেছেন যে যেহেতু প্রচুর ভোটার আসবে, সেবোটাস করা বা রাজনীতিকে ভণ্ডুল করা নির্বাচন প্রক্রিয়াকে এটা হয়তো সম্ভব হবে না, এটা আশাবাদ ব্যক্ত করেছেন মূলত। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ এ মন্তব্য করেছেন যে সামনে নির্বাচনটা সুষ্ঠু হবে কি হবে না আসলে প্রকৃতপক্ষে নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। কেন? যে আইন শৃঙ্খলা বাহিনী ওইভাবে সক্রিয় থাকবে বা অবস্থাটা এরকম নয়, সক্রিয় থাকা না থাকা পরের প্রশ্ন। আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন তো নিশ্চয়ই উঠেছে যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার যে সংস্কৃতি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা, এটা আর কতকাল চলবে, কি বলবেন? না, এটা খুবই আপনি কনসার্ন কোশ্চেন করেছেন। কারণ হচ্ছে আমরা তো মাঠে গিয়ে দেখি আসলে পুলিশ আসলে ভঙ্গুর, এটা তো স্বীকার করতে হবে। কারণ এইভাবে রিফর্ম হয় নাই, তাদের স্ট্রাকচারটা ডেভেলপ হয়নি, জাস্ট এখান থেকে ওখানে বদলি এইটার উপরে রাখছে। বদলির উপর রাখলে তারা আসলে বেসিক্যালি আরো বেশি দুর্বল হয়, কনফিডেন্স খুব হাইলি কনফিডেন্সলেস পিপল আমার কাছে মনে হয়, এবং ওনারা আসলে কোনো রিস্ক নিতে চায় না। আমরা সামনে মারা যাচ্ছে, উনি ওই সাংবাদিককে কুবাই মারলো আমরা দেখলাম, কোনো দায়বদ্ধ থেকে যে কাজ করার যে মানসিকতা সেটা নাই ওনারা, এবং বরং উল্টো ন্যারেটিভ অনেকের ভিতরে আছে। কারণ বিকজ হলো যে তারা
মানসিকভাবে এই যেটা বললো যে ভাই জুলাই যে চেঞ্জ করছে ওনারা অভ্যুত্থান ধারণ করতে পারেন এবং ধারণ তারা করবে না, কারণ অনেক গুলি করছে তো মানসিকভাবে তার ভিতরে আছে। তো একটা ফ্রেশ জেনারেশন দরকার ছিল এটার জন্য, যে যারা নতুন করে রিক্রুট করলে এটা ভালো হতো আর কি। সেকেন্ড যেটা বলে ভোটের যে আপনি বলেন যে চুরি করার যেটা মানসিকতা বা স্টপিং করার যে আগে থেকে করা, তো সেটা হলো যে এবার একটু ডিফারেন্ট হবে। আমার কাছে মনে হয় লোকাল লোকজন যে পরিমাণ কেন্দ্র পাহারা নিজেরাই দেবে, বিভিন্ন এজেন্টগুলা যে দলে করতে আসবে সে দলের সমস্যা হবে। যদি শোনা যায় এক জায়গায় করছে পুরো হোলিস্টিক্যালি যাবে, বরং ইস্যুটা ওই জায়গা হবে না। ইস্যুটা হচ্ছে যে আপনি আসলে কি দিতে চান জাতির কাছে, ক্লিয়ার করেন। আমার ভাই একজন প্রফেসর, সে বলে যে তোমরা যে দল করতেছো, সাপোজ তোমার দলের ন্যারেটিভ কি, তুমি আসলে কি দিতে চাও, ক্লিয়ারলি স্টেট করো যে তুমি আসলে কি বলবা, কি করবা। এইটা মানুষ দেখতে চায়। আপনি যদি কোনো দলের প্রধানের কাছে শুনতে চাই যে আমি কি করতেছি সেটা বলতে চাই, ও কি করছে ওটা ক্রিটিসাইজ করলে টিকতে পারবে না। আমি বলি সাদিক কায়েমের জয়ের পিছনে একটাই হলো, সাদিক কায়েম কাজ করে গেছে আর আপনারা ন্যারেটিভ এর পিছনে ওর পিছনে লেগেছিলেন। আপনি কি দিতে পারেন, আমি এটা পার্সোনালি এটা বিশ্বাস করি যে আমি আমার রাজনীতিটা করে যাব, মানুষ চুজ করবে আমার রাজনীতির বয়ানটা কি, তার কাছে অ্যাকসেপ্টেড কি অ্যাকসেপ্টেড না। কিন্তু আপনি যে আরেকজনকে বয়ানে যে ক্রিটিকের সংস্কৃতি, ও সব দায়ভার ওর উপরে, ও এই জিনিস করলে বাংলাদেশে চলবে না। যেই করুক, যে পার্টি করুক, সে পার্টি ধরা খেয়ে যাবে, এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। সো এবারে এবং ভোটটা অন্যরকম হয়ে যাবে, আগেই অনেকে বুঝে ফেলবে। এবং সার্ভে দেখে আমার মনে হচ্ছে যে আমাদের সিনিয়র যারা রাজনৈতিক দল আছেন তারা সার্ভে আরও ভালো, নিজেরা ভালো ভালো সার্ভে করেন। আপনাদের নিজস্ব পার্টিগত সার্ভে না করে একটু নিউট্রাল সার্ভে করে নিজেদের ভিতরে ইন্টারনালাইজ করেন যে কোনগুলো ঠিক করলে আমাদের রাষ্ট্র ঠিক হবে এবং আমাদেরকে মানুষ সাপোর্ট করবে, সেই কাজগুলো করা উচিত। এখানে শিবির বিজয় হয়েছে এটা বলবো না, আমি বলবো যে এখানে যে লোকগুলা এই আকাঙ্ক্ষা ধারণ করবে সেই জয়লাভ করবে। যেটা ভাই বলতেছিল জামাত ইসলাম লিখতেছে যে জামাত ইসলামকে ভোট দিলে জুলাই ধারণ হবে, বরং এটা না, জুলাইকে সবাইকে ধারণ করতে হবে, কোনো একটা দল ধারণ করলে হবে না, সবাইকে জুলাই ধারণ করলে তাহলে বাংলাদেশ সুন্দর হবে, আদারওয়াইজ দ্য সেম থিং উইল হ্যাপেন। ডক্টর আতিক মুজাহিদ এবং খাজা মাইনুদ্দিন, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ আমাদের দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনাকে এবং ভিডিওকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।